স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি রেদওয়ান আহমেদ। জানাবো খবরের বিস্তারিত। নির্বাচন বিলম্বে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে বিএনপি। দ্রুত নির্বাচন না দিলে খারাপ পরিণতির হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। আর ষড়যন্ত্রের পথ ছেড়ে দেশে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সব রাজনৈতিক দলকে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম দল আয়োজিত বিক্ষোভ সমাবেশে যোগ দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। এ সময় নেতাকর্মীদের কারো ষড়যন্ত্রে পা না দেওয়ার আহ্বান জানান তিনি। কেন এখনো নির্বাচন নিয়ে তাল বাহানা শুরু হয়েছে? একটু যেন গোলমাল করে ফেলছে, একটা যেন কোথায় কিসের ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে। নির্বাচন নিয়ে কোনো চক্রান্ত হলে আমরা মাথা নত আল্লাহ ছাড়া কারো। এদিকে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন মির্জা আব্বাস। বলেন, অন্তর্বর্তী সরকারকে বিভ্রান্ত করতে নির্বাচন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল নানামুখী বক্তব্য দিচ্ছে। এই সরকারকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে নির্বাচন নিয়ে বিভিন্ন কথা বলছেন, এই সরকারকে অস্বস্তির অবস্থা ফেলে দিচ্ছেন। আমরা এই সরকারকে বলতে চাই, আপনারা ডিসেম্বরের ঘোষণা দিয়েছেন, ডিসেম্বরে নির্বাচন দিন, আমরা সকল সময় নির্বাচনের জন্য প্রস্তুত। রমজান সামনে রেখে নিত্যপণ্যের দাম বেড়েই চলছে জানিয়ে মির্জা আব্বাস বলেন, সরকার পরিবর্তন হলেও সিন্ডিকেটের পরিবর্তন হয়নি। সরকারের পরিবর্তন হয়েছে, কিন্তু সিন্ডিকেটের কোনো পরিবর্তন হয় নাই। মোহাইমিনুল খান অপু, ডিবিসি নিউজ, ঢাকা। বাংলাদেশের ক্ষমতার পট পরিবর্তনে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর প্রথম ওয়াশিংটন সফরে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে দুই নেতা বৈঠক শুরুর আগে মুখোমুখি হন আন্তর্জাতিক গণমাধ্যমের। জবাব দেন বিভিন্ন প্রশ্নের। উঠে আসে বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশে চলমান সংকটে তথাকথিত মার্কিন ডিপ স্টেটের জড়িত থাকার বিষয়ে প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, বাংলাদেশের ঘটনাক্রমের সঙ্গে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতা নেই। তবে এই প্রসঙ্গটি এড়িয়ে যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। things to talk about. Number one is मैं राष्ट्रपति ट्रंप से एक बात हमेशा and our countries. Well, there was no role for our এর সঙ্গে আমাদের ডিপ স্টেটের কোনো ভূমিকা নেই। এই বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী দীর্ঘ সময় ধরে কাজ করছেন। এভাবে শত শত বছর ধরে চলে আসছে। খোলাখুলি বললে বলা যায়, আমি বিষয়টি পর্যবেক্ষণ করছি, তবে আমি বাংলাদেশের বিষয়টি প্রধানমন্ত্রীর উপরে ছেড়ে দিচ্ছি। বসন্ত দিনে অমর একুশে বইমেলায় মিশেছে ভালোবাসার রং। বসন্ত ভালোবাসার দিনে বইমেলার খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মঞ্জুমা আফরোজ নীলিমা। নীলিমা, বসন্তের প্রথম দিন বসন্ত ভালোবাসার ছোঁয়া কেমন লেগেছে বইমেলায়? কেমন চিত্র দেখছেন জানতে চাই আপনার কাছে। ধন্যবাদ রেদওয়ান। বসন্তের বাতাসে কিন্তু বইমেলা প্রাঙ্গণ রঙিন হয়ে উঠেছে এবং দর্শক এবং দর্শনার্থী অনুরাগীদের ভিড়ে কিন্তু মেলা প্রাঙ্গণ একদম সরব হয়ে উঠেছে। আমরা এখানে দেখতে পাচ্ছি ফাগুন হাওয়ায় যেরকম প্রকৃতি নবরূপে সজ্জিত হয়েছে, বইমেলাও কিন্তু লাল এবং হলুদ রঙে সেজে উঠেছে। আমরা এখন দর্শক এবং অনুরাগীদের কাছে জানতে চাই, কেমন লাগছে ভালোবাসা দিবস এবং ফাগুনের এই বইমেলাটা কেমন উপভোগ করছেন? ভীষণ ভালো লাগছে, অনেক মানুষের সমাগম। আর ভালোবাসা বসন্ত দুটোই যে একই সাথে, যেহেতু আমার কাছে মনে হয় যে ভালোবাসা দিবস থেকেও বসন্তটাকে বেশি এনজয় করছি, বিকজ ভালোবাসা মানেই বসন্ত, ভালোবাসা মানেই রঙিন, আর রঙিন মানেই আসলে ফাল্গুন। তো সকাল থেকে বকুলতলাতে এসেছি, অনেক ধরনের সাংস্কৃতিক অনেক অনুষ্ঠানের মধ্য দিয়ে সকালটা পার করেছি। দেন সারাদিন ঘুরে তারপর বইমেলায় আসলাম। বইমেলায় অনেক মানুষ দেখছি, অনেক কালারফুল, সবাই ফুল পরে হলুদ শাড়ি পরে আসছে, দেখে খুব ভালো লাগছে। আর আমি বলবো যে ভালোবাসা দিবসটা ফাল্গুনের মাধ্যমেই আমরা সেলিব্রেট করছি, আর ফাল্গুন সেলিব্রেট করা মানেই ভালোবাসা। খুব চমৎকার একটি কথা শুনলাম আমরা আমাদের দর্শকের কাছ থেকে। ভালোবাসা মানেই কিন্তু বসন্ত এবং বসন্ত মানেই ভালোবাসা। তো আমরা আরেকজন দর্শকের কাছে জানতে চাই, এই ভালোবাসা এবং বসন্তের এই বেলায় বইমেলা প্রাঙ্গণকেই কেন বেছে নিলেন? আসলে বইমেলা হচ্ছে এমন একটি জায়গা যেখানে সব ধরনের বই পাওয়া যায়, আর অনেক ধরনের ঘোরারও জায়গা আছে ভালো।
আচ্ছা একটু কাট ছবি করা তোলার যাবে? জায়গা আছে। হ্যাঁ, ছবি তোলার জায়গা আছে। আর আমার তো ছবি তুলতে খুব ভালো লাগে, আমার ছোট ভাইয়েরও ছবি তুলতে খুব ভালো লাগে, তো এই কারণেই মেইনলি বইমেলায় আসা হয়েছে। আসলে বাঙালির ঐতিহ্য এবং ইতিহাসের সাথে বইমেলা অনেক ওতপ্রোতভাবে জড়িত আছে। তো আমরা আমরা খুব চমৎকারভাবে দেখতে পাচ্ছি যে রঙিন হয়ে উঠেছে আমাদের এই বইমেলা প্রাঙ্গণ। লাল, হলুদ, সবুজ রঙে একদম রাঙা অমর একুশে বইমেলা। এই ছিল আমার কাছে বইমেলা থেকে এই মুহূর্তের সর্বশেষ তথ্য। জি নিশ্চয়ই নীলিমা, আপনিও উপভোগ করছেন দেখেই বোঝা যাচ্ছে। আপনাকে ধন্যবাদ। বসন্ত দিনের বর্ণিল আয়োজন সারা দেশে, নেচে গেয়ে বরণ করে নেওয়া হচ্ছে ঋতুরাজ বসন্তকে। দিনব্যাপী আয়োজনে মেতেছে নানা বয়সী মানুষ, অনেকে বেরিয়েছেন বাসন্তী সাজে। এখন ফাগুনের হাওয়া, বসন্ত বরণ উৎসবে বাঙালি। চট্টগ্রামেও লেগেছে উৎসবের রং। বাসন্তী সাজে বন্দরনগরীর আমবাগান শহীদ ওয়াসিম পার্কে জড়ো হন তরুণ তরুণীরা। নাচ, গান, আবৃত্তি আর যন্ত্রসঙ্গীতে উদযাপন করা হয় উৎসব। কেউ প্রিয় মানুষ, কেউ বা এসেছেন পরিবারের সদস্যদের সাথে। নারীদের খোপায় গাঁদা ফুল আর পুরুষরা পরেছেন হলুদ পাঞ্জাবি। সামনের দিনগুলোতেও ফাল্গুনের মতোই রঙিন হবে এমন প্রত্যাশা সবার। আজকের এই দিনটা প্রচুর আনন্দের আমাদের জন্য। আজকের এই দিনটা যেভাবে আমাদের জীবনে আসছে সেইভাবে আমাদের জীবনটাকে রঙিন করে তুলুক। আমাদের জীবন যেন আরও ঐশ্বর্যময় হয়ে ওঠে, আরও বর্ণিল হয়ে ওঠে। আমরা বসন্তের মতো করে প্রকৃতি যেভাবে সাজে বসন্তে, আমাদের জীবনকে যেন আমরা সেভাবে সাজাতে পারি, সেটি আমাদের প্রত্যাশা। ঋতুরাজ বসন্ত বরণ ও ভালোবাসা দিবসে নানা আয়োজন ময়মনসিংহেও। ভিড় দেখা গেছে ফুলের দোকানে। পরিবার পরিজন নিয়ে অনেকে জড়ো হয়েছেন জয়নুল আবেদিন পার্কে। খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের আয়োজনে বসন্তবর্তিকা শিরোনামে বসন্ত বরণ উৎসবের আয়োজন করা হয়। শিক্ষার্থীরা বের করেন শোভাযাত্রা। গান, কবিতা, নাচ এবং সবশেষে আমাদের নাটক দিয়ে শেষ হচ্ছে। আমরা চাই এই অনুষ্ঠানের মধ্য দিয়ে মানুষের অন্তর থেকে মানুষকে বিকশিত করতে, মানুষ নতুনত্বকে গ্রহণ করুক। এছাড়া দেশের বিভিন্ন জায়গায় নানা আয়োজনে বরণ করে নেওয়া হয় বসন্তকে। শেখ নিগার সুলতানা, ডিবিসি নিউজ ডেস্ক। টঙ্গীর তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এই পর্বে অংশ নিয়েছেন মাওলানা সাদপন্থীরা। ইজতেমার আরও খবর জানাতে টঙ্গীর তুরাগ তীর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, আজকে শুক্রবার, মুসল্লিদের সমাগম নিশ্চয়ই অনেক বেশি। বিস্তারিত জানতে চাই আপনার কাছে, কেমন দেখছেন? নিশ্চয়ই রেদন, যে বিষয়টি বলছিলেন বা জানতে যাচ্ছিলেন যে যেহেতু জুমাবার, সেক্ষেত্রে শুধুমাত্র যে টঙ্গী তুরাগ তীরে সাদ অনুসারীদের অংশগ্রহণটাই যে চোখে পড়ার মতো তা কিন্তু নয়। ঢাকার আশেপাশে যে অলিগলি বিভিন্ন রাস্তায় আমরা কিন্তু জুমা নামাজে অংশ নিতে দেখেছি মুসল্লিদের। সেখানে যে বিষয়টা তাৎপর্য তারা তুলে ধরেন সব বরাবরের মতোই, যেটা হচ্ছে যে এত জমায়েত মানুষের মাঝে যে যারা দোয়া করবেন প্রত্যেকের দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন এমন প্রত্যাশা নিয়েই কিন্তু তারা এই জুমা নামাজে অংশগ্রহণ করেন। তো সেই দিক থেকে আসলে এবারও ব্যতিক্রম নয়, কারণ আজকে আরেকটি বিশেষ যে তাৎপর্য সেটা হচ্ছে শবে বরাত। সেই শবে বরাত উপলক্ষে কিন্তু অনেকেই ঢাকার বিভিন্ন জায়গা থেকে, আশেপাশের জায়গা থেকে কিন্তু তারা এখানে অংশ নেবেন এমনটা কিন্তু আশা করছেন আয়োজকরা। তারা বলছেন যে যেহেতু শবে বরাতের রাতভর ইবাদত বন্দেগীতে মশগুল থাকবেন মুসল্লিরা, এবং কি প্রত্যেকেই চাইবেন, যেহেতু এই শবে বরাতের রাত্রিতে বলা যায় যে আল্লাহ তাআলা রিজিকের একটা নির্ধারণ করে থাকেন। এর পাশাপাশি রোজা, হজ, জাকাত সহ বিভিন্ন বিষয় শবে বরাতের রাত্রির যে ফজিলত, সেই ফজিলতের বিষয় কিন্তু বয়ান হচ্ছে, সেই বয়ানের তর্জমা করছেন অনেকেই। এর পাশাপাশি এখন যেহেতু জুমা, সেই জুমা পর যিনি বয়ান করছেন তিনি হচ্ছেন ওয়াসিফুল ইসলাম কাকরাইলের তিনি আমির, এবং কি আসর নামাজের বাদ আসরের পর যিনি বয়ান করবেন তিনি হাফেজ মনসুর সাহেব নিজামুদ্দিন, এবং কি তর্জমা করবেন মাওলানা রুহুল আমিন। তো একটি বিষয় আমি একটু, এখানে অনেকেই এসেছেন, একটু জানতে চাই যে আজকে এই যে অংশগ্রহণ করেছেন, নামাজে অংশগ্রহণ করেছেন, কিন্তু এই কি চেয়েছেন আল্লাহর কাছে? আল্লাহর কাছে সারা বিশ্বের জন্য শান্তি চেয়েছি আমরা, আমাদের দেশের জনগণ সবার জন্য শান্তি চেয়েছি। আর তাছাড়াও এই জামাতে অংশগ্রহণ করার জন্য আমাদের বিআইডব্লিউটি এর পক্ষ থেকে মুসল্লিদের যাতে নিরাপদে আসা যাওয়া করতে পারে, এর জন্য বিআইডব্লিউর পক্ষ থেকে ডুবুরি টিম সহ
পন্টন প্লেস করে দেওয়া হয়েছে, ভাসমান রাস্তা তৈরি করে দেওয়া হয়েছে যাতে জনগণ নিরাপদে চলাচল করতে পারে আর কি, যা আশা করি। ধন্যবাদ রেদওয়ান। যেটা শুনছিলেন, অনেকেই বিভিন্ন সংস্থা থেকে, সরকারিভাবে বিভিন্ন সংস্থা থেকে এই মুসল্লিদের জন্য যে ধরনের সাহায্য সহযোগিতা করার প্রয়োজন সর্বত্রই কিন্তু তারা করে যাচ্ছেন। এর পাশাপাশি তারা প্রত্যাশা করছেন যে যারা মুসলিমরা এসেছেন সার্বিক নিরাপত্তা জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী, যাতে করে কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। এই ছিল এখান থেকে সবশেষ। জি আরিফ, আপনাকে অনেক ধন্যবাদ। মর্গে পড়ে থাকা জুলাই গণ অভ্যুত্থানে শহীদ হাসানের জানাজা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদে, পরে হস্তান্তর করার কথা রয়েছে পরিবারের কাছে। এরপর গণহত্যার বিচারের দাবিতে কফিন মিছিল করবে, অর্থাৎ করছে এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী অনিক ইকবাল। অনেক কি খবর রয়েছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। রেদওয়ান, 5ই আগস্ট হচ্ছে নিহত হাসান মিয়ার মরদেহ নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা কিন্তু কফিন মিছিল রাজু ভাস্কর্যে সেখানে কিন্তু জানাজা অনুষ্ঠিত হয়। এখানে কিন্তু মিছিলটি বের করা হয়েছে। গতকালকে কিন্তু তারা তথ্য জানিয়েছেন যে আজকে দুপুর বা জুম্মার নামাজের পর আওয়ামী লীগ সরকারের নীতিদের দাবিতে তারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা একটি র্যালি করবেন এবং তারা এর আগেও কিন্তু কিছুদিন আগে কিন্তু এই আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে কিন্তু তারা মশাল মিছিল কফিন মিছিল করেছিলেন এবং সারা বাংলাদেশে কিন্তু তারা এই কর্মসূচি ঘোষণা করেছিলেন। এখন মিছিলটি রাজু ভাস্কর্য থেকে বের হয়ে ভিসি চত্বরের দিকে আসছে এবং এখানে কিন্তু করেছেন। তারা কিন্তু বারবার একটি কথা বলছেন যে আওয়ামী লীগ সরকার যে জুলাই আগস্টের যে হত্যাযোগ্য গুমের মতো ঘটনা ঘটিয়েছে, এর কারণে তাদের বাংলাদেশে বিরোধিতা করার কোনো অধিকার নেই, তাদেরকে নিষিদ্ধ করতে হবে। এবং গেল 15 বছর বা 16 বছর তারা যে ধরনের নিপীড়ন, হত্যা, নির্যাতন এবং গুমের ঘটনা ঘটিয়েছে সেসব কিছুকে দাবি করছেন। জি, এ বিষয়ে আরও তথ্য পরবর্তীতে আপনার কাছ থেকে জেনে নিতে চাই ইকবাল। অনেক ধন্যবাদ আপনাকে। আজ পবিত্র শবে বরাত বা পরম সৌভাগ্যের রাত। হিজরি সালের শাবান মাসের 14 তারিখ দিবাগত এই রাত লাইলাতুল বরাত নামেও পরিচিত। মহিমান্বিত এই রাতে ধর্মপ্রাণ মুসলমানেরা পরম করুণাময় মহান আল্লাহর নৈকট্য লাভের আশায় নফল নামাজ, পবিত্র কোরআন তিলাওয়াত ও জিকিরে মগ্ন থাকেন। অতীতের পাপ ও অন্যায়ের জন্য প্রার্থনা এবং মুসলিম উম্মার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করবেন মুসলমানেরা। পবিত্র শবে বরাত উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত ওয়াজ, দোয়া মাহফিল, কোরআন তেলাওয়াত সহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই উপলক্ষে কাল থাকবে সরকারি ছুটি। এখনও অস্থির সয়াবিন তেলের বাজার। কোম্পানিগুলোর বিরুদ্ধে অভিযোগ, চাহিদামতো বোতলজাত সয়াবিন তেল সরবরাহ করছেন না তারা। এদিকে রমজানের বাড়তি চাহিদা মেটাতে সরবরাহ বেড়েছে ডাল, ছোলা ও খেজুরের। গেল রমজানের চেয়ে খানিকটা কম দামে সব নিত্যপণ্য পাওয়ায় স্বস্তির কথা বলছেন ক্রেতাও। সপ্তাহ দুয়েক পরেই শুরু হবে পবিত্র রমজান। রোজার প্রস্তুতি হিসেবে এরই মধ্যে বাজারে শুরু হয়েছে নিত্যপণ্যের কেনা বেচা। বিক্রি বেড়েছে ছোলা, ডাল, চিনি ও তেল সহ নানা পণ্যের। তবে খুচরা বিক্রেতাদের অভিযোগ, চাহিদা মতো বোতলজাত সয়াবিন তেল সরবরাহ করছে না কোম্পানিগুলো। বাজারে খোলা সয়াবিন বিক্রি হচ্ছে 185 টাকা কেজি, আর পাম তেলের দর 170 থেকে 172 টাকা। অস্থিতিশীল অবস্থা আছে তেলের বাজারকে নিয়ন্ত্রণ করতে পারতেছে না। পর্যাপ্ত পরিমাণ তেল আছে, কোম্পানির কাছে ইচ্ছা করে দিচ্ছে না। রমজানে চাহিদা বাড়ে ছোলার। বাজারে ভালো মানের ছোলা বিক্রি হচ্ছে 100 থেকে 115 টাকা কেজি দরে। আর মসুর ডালের দর গেল সপ্তাহের মতোই মানভেদে 105 থেকে 135 টাকা কেজি। চিনি 120 টাকা কেজি, ছোলা 100 টাকা কেজি, মসুর ডাল 105 টাকা কেজি। ছোলা আগের থেকে এখন একটু কমছে, প্রায় 10-12 টাকার মতো কমছে। বিক্রেতারা বলছেন এবছর চিনির দাম কিছুটা কম। গত বছর রোজায় খোলা চিনি 140 টাকা ছাড়িয়ে গেলেও এবছর তা মিলছে 120 টাকা কেজি দরে। তবে সরবরাহ ঘাটতি আছে মোড়কজাত চিনির। চিনি আগে নিছি 40 টাকা করে, 25-30 টাকা নেই। খাসাই ডাল হইল আপনার 112 টাকা আর ছোলা বুটো 112 টাকা। তেলের দামটাই বেশি, আর তা একটু কম আছে। রোজা উপলক্ষে বিক্রি বেড়েছে খেজুরের। বাজারে সবচেয়ে কম দামের জাহিদি খেজুরের দর 180 থেকে 260 টাকা,
আর ভালো মানের মেডজুল খেজুরের দর 1400 থেকে 2000 টাকা কেজি। 1500 টাকা যেগুলো সেগুলো একটু ভালো মানের খেজুর। গত বছর ছিল 2000, 2200, 2500, তুলনামূলক অনেক কম। এবছর কিছুটা সস্তায় খেজুর কিনে স্বস্তির কথা জানালেন ক্রেতারা। গতবার যেটা আমি 1000 টাকা কেজি নিয়েছি, এটা আমি এবার পেয়েছি 850 টাকা কেজি। রমজান মাস সামনে, এই জন্য কিনলাম, দামটা অনেক কমই আছে। এরকম দাম যদি আরো কমে আরো আমাদের জন্য ভালো, মানে যত কমবে ততই ভালো। রোজায় চাহিদা বাড়ে এমন খাদ্যপণ্য নিয়ে অতীতের মতো এবার যেন কোনো সিন্ডিকেট না হয় সে বিষয়ে সরকারকে সতর্ক থাকার তাগিদ দিয়েছেন খুচরা বিক্রেতা ও ক্রেতারা। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। ভারতের সাথে নতুন একটি জ্বালানি চুক্তির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আওতায় যুক্তরাষ্ট্র থেকে আরও তেল, গ্যাস কিনবে দিল্লি। ভারতের যুদ্ধবিমান বিক্রিরও প্রস্তাব দিয়েছেন ট্রাম্প। এদিকে ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্টের নেয়া উদ্যোগে সমর্থন দিয়েছেন নরেন্দ্র মোদি। দ্বিতীয় মেয়াদে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পর প্রথম ওয়াশিংটন সফরে নরেন্দ্র মোদি। স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউসে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলন করেন মার্কিন প্রেসিডেন্ট ও ভারতের প্রধানমন্ত্রী। ভারতের সাথে নতুন একটি জ্বালানি চুক্তির ঘোষণা দেন ট্রাম্প। বলেন এর আওতায় দিল্লি যুক্তরাষ্ট্র থেকে আরও তেল, গ্যাস কিনবে, আর এতে কমে আসবে দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি। ভারতে যুদ্ধবিমান বিক্রিরও প্রস্তাব দেন মার্কিন প্রেসিডেন্ট। ভারত আমাদের কাছ থেকে বিপুল পরিমাণ তেল ও গ্যাস কিনতে যাচ্ছে। তাদের যা দরকার তার সবটাই আছে আমাদের। এ বিষয়ে দুই দেশের মধ্যে লাভজনক চুক্তি হবে। ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধের সম্ভাব্য সমাধান খুঁজতে ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগকে স্বাগত ও সমর্থন জানান নরেন্দ্র মোদি। ভারত এই যুদ্ধে নিরপেক্ষ ভূমিকা পালন করছে কিনা জবাব দেন এমন প্রশ্নেরও। ভারত নিউট্রাল नहीं है। আমি একটা বিষয় স্পষ্ট করতে চাই, ভারতের ভূমিকা নিরপেক্ষ ছিল না। আমরা সবসময়ই শান্তির পক্ষে ছিলাম। যখন আমি রুশ প্রেসিডেন্টের সঙ্গে দেখা করি, আমি তাকে বলেছিলাম এখন যুদ্ধ নয়, আলোচনায় বসার সময়। সমস্যাओं का समाधान युद्ध के मैदानों में नहीं निकलता है। বৈঠকে দুদেশের মধ্যে শুল্ক, অভিবাসন ইস্যুর পাশাপাশি বেশ কিছু বাণিজ্য চুক্তি হতে যাচ্ছে বলেও জানান দুই নেতা। এর আগে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ওয়ালস, ইলন মাস্ক, তুলসী গ্যাবার্ড ও বিবেক রামাস্বামীর সঙ্গে বৈঠক করেন ভারতের প্রধানমন্ত্রী। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক। প্রন্তিক নাবিলের পর অবসরের পথে যুব বিশ্বকাপ জয়ী আরও এক ক্রিকেটার। বিসিবির অবহেলায় শেষ হতে বসেছে লাল সবুজ জার্সিতে অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ী পেসার শাহিন আলমের ক্যারিয়ার। ইনজুরিতে পড়ার পর বিসিবির কাছে চেয়েও পাননি কোনো সাহায্য। ডিবিসিকে একান্তে এসব জানিয়েছেন শাহিন আলম। সাভার প্রতিনিধি শফি মাহমুদের সহায়তায় বিস্তারিত শেখ আশিকের রিপোর্ট। 2020-এ যুব বিশ্বকাপ জয়ের পর সে কি উচ্ছ্বাস যুবা টাইগারদের। লাল সবুজের ঝান্ডা নিয়ে ছুটে চলা দুজনের একজন প্রান্তিক নওরোজ নাবিল অবসর নিয়েছেন একদিন আগেই। পতাকার অপর প্রান্ত ধরে রাখা পেসার শাহিন আলমও এবার হাঁটছেন একই পথে। কারণ একদিকে আমার ক্রিকেট ক্যারিয়ার, একদিকে ফ্যামিলি। এখন জানি না শেষ পর্যন্ত কোথায় আমি দাঁড়াবো। 2020 সালে অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জেতা ছেলেটা আরও 6 বছর আগে থেকেই কাঁধে তুলে নিয়েছিলেন সংসারের দায়িত্ব। কোথাও দল না পাওয়ায় নিজের আয় এখন বন্ধ, পরিবার চালানোর মতো কেউ নেই। সব মিলে দুশ্চিন্তার অতল সাগরে ভাসছে লাল সবুজের প্রতিনিধি হয়ে বিশ্ব জয় করা ছেলেটা। ফ্যামিলি থেকে প্রেশার দিচ্ছে, কারণ আমি যেহেতু নিজেকেই ফ্যামিলি চালাইতে হয়, তো আমার বাবা আমার কোনো ইনকাম নেই। সেক্ষেত্রে পরিবার থেকে বলতেছে আমাকে খেলাধুলাটা বাদ দিয়ে জায়গায় যাতে কাজ করতে, যাতে ফ্যামিলিটাকে চলতে পারে। বিশ্বকাপ জয়ের 2 বছর পর 2022 সালে হাঁটুর ইনজুরিতে পড়েন। পুনর্বাসনকালে বিসিবির কাছে সাহায্য চেয়েও পাননি। নিজ খরচে সুস্থ হওয়ার পরও অবহেলিত পেসার শাহিন আলম। ইনজুরির পর থেকে আমি ওইভাবে কোনো টুর্নামেন্টে সুযোগ পাই নাই। এখন কোনো কোচ বা কারোর সাথে কথাবার্তা বললেও কেউ ওইভাবে কোনো সুযোগ করে দিচ্ছে না। এখন নিজে বুঝতেছি না নিজের কোথাও ল্যাকিং আছে নাকি কারণে সুযোগ পাচ্ছি না, সেটা বুঝতে পারছি। 2019 সালে শ্রীলঙ্কার বিপক্ষে 4 দিনের ম্যাচে এক ইনিংসে শাহিন নিয়েছিলেন 7 উইকেট। অনূর্ধ্ব-19-এ যার রেকর্ড, সাদা বলেও একাধিকবার 4টা করে উইকেট নেয়ার কীর্তি আছে এই পেসারের। কত বড় বড় দলকে ঘায়েল করেছেন, অথচ প্রয়োজনে সতীর্থ আর কয়েকজন সিনিয়র ছাড়া বিসিবির কাউকেই পাশে পাননি। আমি ইনজুরি থেকে দেখা যাচ্ছে আমি নিজের টাকায় বা নিজেই সবকিছু বাইরে মেনটেন করছি। হয়তো বিসিবি থেকে বলেন একাডেমিতে আমি থাকার জন্য
বলছিলাম গেম ডেভেলপমেন্টের স্যারকে বলছিলাম, সে বলছিল ওই সময় ব্যস্ত আছে, একাডেমি থাকার জায়গা নাই, হয়তো সে কারণে আমার থাকা হয় নাই। বন্ধু নাবিল সদ্যই নিয়েছেন অবসর, হয়তো বাধ্য হয়ে শাহিনকেও হাঁটতে হচ্ছে একই পথে। অথচ ক্রিকেট বোর্ডের সঠিক পরিচর্যা আর সহায়তা পেলে কে জানতো শাহিনও হতে পারতেন টাইগার পেস ইউনিটের অন্যতম ভরসা। শেখ আশিক, ডিবিসি নিউজ। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।